হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালোই আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে আসলাম। তোমরা পুরো গল্পটা শুনবে, আমি 100% শিওর তোমরা অনেক মজা পাবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি আবরার জুহায়ের, যার জন্য হাজারটা মেয়ে লাইন ধরে দাঁড়িয়ে থাকে, সে আমি কিনা ওই মেয়ের মতো সাধারণ একটা মেয়েকে মেনে নেব? শুধুমাত্র মায়ের জন্য বিয়েটা করতে হয়েছে। বিছানায় শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে দুই হাত দুদিকে মেলে স্বাভাবিক গলায় বলল আবরার। পাশে দাঁড়িয়ে থাকা আবরারের বিশিষ্ট সেক্রেটারি অব্র সরফরাজ হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। সে কণ্ঠস্বরে বিস্ময় প্রকাশ করে বলল, তার মানে আপনি ম্যামকে ভালোবাসেন না? উষ্ঠদয় প্রসারিত করে উচ্চস্বরে হেসে উঠল আবরার, যেন এটা পৃথিবীর সব থেকে বেশি হাস্যকর বাক্য ছিল। এবির হাসার কারণ বুঝতে না পেরে ভ্রু জোড়া কিঞ্চিত বাঁকা করে তাকিয়ে রইল অব্র। ভালোবাসা হলো মায়াজাল। এই মায়া জালে ফেসে যাওয়া মানে সারা জীবনের জন্য নিজেকে অন্য কারোর কাছে হস্তক্ষেপ করে দেওয়া। এমন ভুল এবি কখনো করবে না। ভালোবাসি না কাউকে, আর না কাউকে ভালোবাসব। এবির কথা শুনে তার উপর রাগ হচ্ছে অব্রর। ভালোই যদি না বাসে তাহলে বিয়ে করার কি দরকার ছিল? তখন পরিবারকে বারণ করতে পারেনি? মেয়েটার তো কোনো দোষ ছিল না। তাহলে? ক্রোধ মনে দমিয়ে রাখল সে। কিছু বলার সাহস নেই তার, কারণ সে জনপ্রিয় কণ্ঠশিল্পী এবি ওরফে আবরার জুহায়ের এর পার্সোনাল সেক্রেটারি। তাই নীরবে রাগ দমিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। তাকে ঠিক কি বলার জন্য এখানে ডাকা হয়েছে তা জানার অপেক্ষায় আছে সে। অন্যদিকে আবরার তার কক্ষে আরামদায়ক বিছানায় শুয়ে আছে। মাথার উপর থাকা সাদা সিলিংয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। কিয়ৎক্ষণ পর অব্রকে ডাকার মূল কারণ মনে পড়ার পর বলল, অব্র, আজকে সন্ধ্যায় যে গান রেকর্ডিং করার কথা ছিল সেটা আজ ক্যান্সেল করে দাও। আমি অনেক টায়ার্ড, আপাতত আমার কিছু রিফ্রেশমেন্ট চাই। হঠাৎ রেকর্ডিং ক্যান্সেল করায় অবাক হল অব্র। বলল, কিন্তু স্যার হঠাৎ ক্যান্সেল করবেন কেন? গত সপ্তাহ থেকেই ডিরেক্ট আজিজ গানটা রেকর্ড করার জন্য পিছু ঘুরছে। আজ করার কথা, তাও ক্যান্সেল করছেন কেন? আবরার লম্বা একটা হাই তুলল। তারপর উপুর হয়ে শুয়ে ঘুম জড়ানো কণ্ঠে উত্তর দিল, আমার অনেক ঘুম পাচ্ছে অব্র। তুমি ক্যান্সেল করে দাও। পেইন্টিং ওয়ার্কগুলো একটু চেক করে নিও। অব্র প্রতি উত্তরে অব্র মাথা দুলিয়ে হ্যাঁ সম্মতি দিল। তারপর নীরবে দরজা ভিড়িয়ে বেরিয়ে গেল রুম থেকে। রুমের বাহিরে এসে একবার পিছু ফিরে তাকাল। এবি বরাবরই অদ্ভুত। নিজের মনের বিরুদ্ধে গিয়ে একটা কাজও করবে না, হোক সেটা প্রয়োজন কিংবা অহেতুক। শান্তিনিবাস। রাত্রি প্রায় 6:25 ছুঁই ছুঁই। বাহিরের পরিবেশ নির্জন। পরিচ্ছন্ন অম্বরে মিটমিট করে তারা জ্বলছে। এক পাশে চাঁদ তার শুভ্র আলোতে ধরণী আলোকিত করে রেখেছে। রাস্তায় সোডিয়ামের কৃতির আলোর নিচে বসে থাকা ঘুটঘুটে কালো কুকুরের আর্তনাদ চারপাশ ভয়ঙ্কর করে তুলছে। শান্তিনিবাসের ড্রয়িং রুম থেকে আড্ডায় মেতে উঠা একদল যুবক যুবতীর হাসি ঠাট্টার ধ্বনি চারপাশ জমিয়ে রেখেছে। রান্নাঘর থেকে সদ্য বানানো গরমাগরম খাবারের সুবাস সন্ধ্যার পরিবেশ করেছে মুখরিত। বাড়ির গৃহিণী নিশিতা আর আয়েশা একসাথে হাতে ট্রে নিয়ে ড্রয়িং রুমে আসলেন। তাদের দুজনের আগমনে উপস্থিত সবার মুখ উল্লাসিত হয়ে উঠল। সবাই হাতে গরম পাকড়া নিয়ে কামড় বসিয়ে সুর তুলল। গরম গরম পাকড়াতে কামড় বসিয়ে আরিয়ান বলল, আহ, এ যেন এক অমৃত। তোমাদের হাতের পাকড়া খেতে হলেও আজীবন বেঁচে থাকতে হবে। খাওয়ার সময় বেশি কথা বলতে নেই আরু। খিচকি উঠবে পরে। আবরারের চাচি আয়েশা চায়ের কাপ আরিয়ানের হাতে এগিয়ে দিয়ে বলল। একে একে সবাইকে কাপ দেওয়ার পর রাইমা চা কাপে চুমুক বসিয়ে বলল, আম্মু, তোমার হাতের চা পৃথিবীর সেরা চা। আমার ভালো থাকার ছোট্ট একটা প্রাণ। রাইমার বড় ভাই সাবিত আর চোখে তাকালো রাইমার দিকে। কণ্ঠস্বর তেছড়া করে বলল, আর কত চা খাইবি? চা খাইতে খাইতে তো শরীরের অবস্থা 12টা বাজাইছস। একদম কাইল্লা ট্যাংরা মাছ। পরে তোরে বিয়া দেওয়ার লাইগা দুনিয়া খুঁজযাও জামাই পাওয়া যাইব না। উপস্থিত সবাই সাবিতের কথায় হেসে উঠল। রাইমা কপাট রাগ দেখিয়ে বলল, আমার বিয়ে নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না। নিজের চরকায় আগে তেল দাও। সাবিত সিঙ্গারায় কামড় দিয়ে চিবুতে চিবুতে বলল, আমার চরকায় যেই পরিমাণের তেল, ওই তেল বেইচা বড়লোক হইতে পারমু। তোর গান দেওয়া লাগব না। রিমি ব্রজোড়া কুচকিয়ে সাবিতের উদ্দেশ্যে বলল, ট্যাংরা মাছ কাকে বলছ? তুমি একবার নিজের অবস্থা দেখেছ? ফু দিলেই তো উড়ে যাবে।
আবার আসছো অন্য জনকে ট্যাংরা বলতে? তুই জানিস তোকে মাথায় তুলে আছাড় দেওয়া আমার বাম হাতের কাজ। খালি শরীরে একটু মাংস কম তাই এমন দেখায়, কিন্তু শক্তি তার জায়গা মতো আছে। শার্টের কলার টেনে ভাব নিয়ে বলল সাবিত। রিমি এক গাল হেসে টিটকারি জায়গা মতো ছুঁড়ে বলল, হ্যাঁ হ্যাঁ, তোমাকে দেখলে না অনেক মায়া হয়, মাঝে মাঝে ইচ্ছে করে ফ্রিজ থেকে মাংস বের করে তোমাকে দিয়ে দেই। নুরা হাসতে হাসতে সোফায় হেলান দিল। তার মাটিতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা প্রায়। সবাই এক এক করে সাবিতের দিকে তাকালো। প্রত্যেকের এমন চাহনিতে সাবিত নিঃশব্দে হাসতেই সবাই একসাথে হেসে ফেলল। কিছুক্ষণ হাসি তামাশা চলতে থাকে তাদের মাঝে। এরই মাঝে আরিয়ান প্রশ্ন করেছিল, কিরে দিবা কোথায়? সন্ধ্যায় নিচে নামল না যে? রাইমা চায়ের কাপটি টেবিলের উপর রেখে উত্তর দিয়েছিল, দিবার নাকি মাথা ব্যথা করছে তাই মেডিসিন খেয়ে ঘুমিয়ে আছে। শান্তিনিবাসের বড় ছেলে হল আবরার জুহায়ের। আবরারের বাবা হলেন রোশান মাহমুদ আর মা নিশিতা। আরিয়ান আর রিমি তার ছোট দুই ভাই বোন। ছোট কাকা হোসেন মাহমুদ আর চাচিমা আয়েশা। চাচাতো ভাই বোন সাবিত, রাইমা, নুহা। সাবিত আবরারের সমবয়সী। আরিয়ান রাইমার থেকে 1 বছরের বড়। রিমি, নুরা আর দিবা সমবয়সী। দিবা সানজিদা। তার মা হলেন রোহানা শেখ। দিবার বাবা আর রোশানের মধ্যে বেশ ভালো সম্পর্ক ছিল। দিবার বাবা মারা গেছে 1.5 বছর আগে। তারপর থেকে সে তার মায়ের সাথে শান্তিনিবাসে থাকে। জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে এক প্রকার অসহ্যকর গরম পড়ে বাংলাদেশে। আজকেও পরিবেশটা কেমন গুমট বেঁধে আছে। সন্ধ্যার অসহ্যতপ্ত গরমে মাথা ঘুরিয়ে ফেলার উপক্রম। বাহিরের অসহনীয় গরম থাকলেও রুমের ভিতর এসি থাকায় শীতল হাওয়া বিদ্যমান, তাই এই অসহ্য গরম অনুভব করতে হয়নি। সন্ধ্যার কিছুক্ষণ আগে ঘুম ভেঙেছে আবরারের। অলস শরীর টেনে ওয়াশরুম গিয়ে ফ্রেশ হয়ে আসল। ল্যাপটপ হাতে নিয়ে রুমে থাকা ডিভানের উপর বসে নিজের গাওয়া একটা গান প্লে করল। মন তার প্রফুল্লিত, বেশ আনন্দিত। কারণ রিসেন্টলি তার গাওয়া গানটি বেশ ভালো জনপ্রিয়তা লাভ করেছে। মনে মনে নিজেকে বাহ দিচ্ছে সে। ফুরফুরে মনে পূর্ণ মনোযোগ সহকারে গান শুনছে ও ল্যাপটপে কিছু ইমেইল চেক করছে। তখন ডিভানের উপরে থাকা মোবাইলের কর্কশ রিংটোনের ধ্বনি কর্ণপাত হতেই মনোযোগের ব্যাঘাত ঘটল তার। ল্যাপটপ থেকে দৃষ্টি তুলে মোবাইলের দিকে তাকাল। স্ক্রিনে ডিরেক্টের নামের অক্ষর দেখে চোখে মুখে তার বিরক্ত এসে হানা দিল। অনিচ্ছা থাকা সত্ত্বেও মোবাইল হাতে নিয়ে কল রিসিভ করল আবরার। রিসিভ হওয়ার পর অপর প্রান্ত থেকে ডিরেক্টরের অস্থির কণ্ঠ ভেসে আসল, হ্যালো এবি, হোয়াটস রং উইথ ইউ? আজকে গান রেকর্ডিং ক্যান্সেল করছো কেন? আই এম নট রেডি ফর দ্যাট টুডে, ভাবলেশহীনভাবে উত্তর দিল আবরার। তেতে উঠলেন ডিরেক্ট। এমন সিরিয়াস একটা কাজে আবরারের এমন অন্যমনস্ক দেখে মোটেও সন্তুষ্ট নন তিনি। তাই কিছুটা ক্ষোভ নিয়ে বলে উঠলেন, মানে কি? তোমার এমন গা ছাড়া ভাবের জন্য আমাদের কত বড় ক্ষতি হবে তুমি জানো? ইটস ডাজন্ট ম্যাটার টু মি। আমার আজ গান রেকর্ডিং করতে ইচ্ছে করছে না, দ্যাটস মিন্স আমি আজ করব না। আপনার সমস্যা হলে আমার সাথে ডিল ক্যান্সেল করতে পারেন, তাতে আমার কিছু যায় আসে না। গট ইট মিস আজিজ, বলেই কল কেটে দিয়ে মোবাইলটা সামনে থাকা টেবিলের উপর ছুঁড়ে মারল আবরার। বিরক্ত লাগল বেশ। বিবর্ণ মুখে ল্যাপটপ হাতে নিল। অর্ধবয়স্ক ব্যক্তি আজিজ মুখখানি থমথমে হয়ে গেল। চেহারায় চিন্তার ছাপ স্পষ্ট ভেসে উঠল। তার ক্যারিয়ার জীবনে বহুত অনেক সেলিব্রিটির সাথে কাজ করেছে, কিন্তু আবরার জুহায়ের মতো এমন ঘাড় তেরা তার এত বছর ক্যারিয়ার জীবনে দেখেনি। আবরারের সাথে যতদিন কাজ করেছে ততদিনে এটুকু বুঝতে সক্ষম হয়েছে সে। আবরার একবার কিছুতে না বললে সেটাকে কাঠখড় পুড়িয়েও হ্যাঁ করাতে পারবেন না কেউ। নিঃশব্দে তপ্ত শ্বাস ফেলল ডিরেক্ট আজিজ। রাত্রির অন্ধকারকে আড়াল করে ভোরের স্নিগ্ধ আলোর রেশ ফুটে আলোকিত করছে পরিবেশ। সূর্য পূর্ব আকাশে উকি দিয়ে তার হলুদ লালচে আভা ছড়িয়ে দিয়েছে পৃথিবীতে। ভোরে ঘুম থেকে উঠে দূরদূরান্তের পাহাড়ি গাছপালার আড়াল থেকে সূর্যোদয় দেখার মাঝে এক প্রকার আলাদা ভালো লাগা আছে। গা বেগুনি রঙের পাতলা শাল গায়ে পেঁচিয়ে বারান্দায় রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে দিবা। সূর্যোদয়ের মুহূর্তটা মনের মাঝে একরাশ মুগ্ধতায় ভরিয়ে দিচ্ছে তার। দিবার প্রতিদিনকার কর্মের মাঝে একটি হলো সূর্যোদয় দেখ। সূর্যোদয়ের পর চারপাশ আলোকিত হয়ে গেছে। দিবা বারান্দা ছেড়ে রুমে এসে চুল আঁচড়ে নীল গায়ে ওড়না ভালোভাবে পেঁচিয়ে বেরিয়ে গেল রান্নাঘরের উদ্দেশ্যে। শান্তিনিবাস বাড়ির প্রত্যেকের সকাল 7টার আগে ঘুম থেকে উঠা আবশ্যক। ইতিমধ্যে হয়তো সবাই নিদ্রা ভেঙে জাগ্রত প্রায়।
দিবা রং চা বানিয়ে বাড়ির প্রতিটা সদস্যের জন্য কাপে ঢেলে নিল। একে একে সবার রুমে চা দেওয়া তার দায়িত্ব। এই কাজটা করতে তার বেশ ভালো লাগে। তাই নিজ ইচ্ছায় প্রতিদিন সকালে সবাইকে চা দেয়। রোশ আঙ্কেল আসব। আবরারের বাবা রোশান মাহমুদকে দিবা রোশ আঙ্কেল বলে ডাকে। এখন তারই রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে দিবা। অনুমতি চাওয়ার পর এক মুহূর্ত দেরি হয়নি উত্তর আসতে। এতক্ষণ বোধহয় তারই অপেক্ষা করছিল তারা। দিবা মুচকি হেসে রুমে প্রবেশ করল। রোশান আর নিশিতার হাতে চা কাপ দিতে দিতে বলল, শুভ সকাল। চায়ের কাপে চুমুক বসিয়ে সন্তুষ্ট হল রোশান। ঠোঁট টেনে পরিতৃপ্তি হাসি দিলেন একটা। পাশ থেকে নিশিতা বললেন, তুই প্রতিদিন সকালে কেন কষ্ট করতে যাস বলতো? কমলাকে বললেই তো সে দিয়ে যাবে। বড়মা, তুমি জানো এই কাজটা আমার ভালো লাগে, তাই সবসময় এই চা দেওয়ার দায়িত্বটা আমি পালন করি। যাই বলো নিশিতা, দিবার হাতের চা কিন্তু তারই মতো মিষ্টি বলেই চা কাপে আবারও চুমুক বসালেন রোশান। প্রতি উত্তরে নিশিতা আলতো হেসে বলল, তা ঠিক বলেছ। দিবা তার নিজের প্রশংসা শুনে লজ্জিত হল কিছুটা। মুচকি হেসে বলল, আমি বাকিদের চা দিয়ে আসি। রোশানের কক্ষ ত্যাগ করে সাবিত আর রাইমাকে চা দিয়ে আসলো দিবা। সব শেষে আরিয়ানের রুমের দিকে পা বাড়াল। আরিয়ান প্রতিদিন সকালে দেরি করে উঠে, নয়তো তাকে টেনে টুনে তুলতে হয়। আজও তাই হল। দিবা আরিয়ানের রুমে এসে দেখে সে বিছানায় গভীর নিদ্রায় আচ্ছন্ন। আরু ভাইয়া উঠো, দেখো সকাল হয়ে গেছে। টেবিলে চা রাখতে রাখতে বলল দিবা। আরিয়ান ঘুম জড়ানো কণ্ঠে বলল, দিবা বইন, রাতে অনেক দেরি করে ঘুমাইছি, এখন একটু ঘুমাইতে দে প্লিজ। ডাক দেইছ না? না, এখন উঠো। রোশ আঙ্কেল জানতে পারলে বকাবকি করবে তোমাকে। উঠো তাড়াতাড়ি। আরিয়ান ঘুমের কারণে চোখ মুখ খিচে শোয়া থেকে উঠে বসল। চোখে তার আকাশ সমান ঘুম। কাঁচা ঘুম ভাঙ্গার কারণে বিরক্ত হল বেশ। অপ্রসন্ন চোখে মুখে বলল, সমস্যা কি তোর? প্রতিদিন আমার ঘুমের 12টা না বাজালে হয় না? দিবা ভেঙচি কেটে বলল, হুহ, রোশ আঙ্কেলের বকা থেকে বাঁচাই তাও ভালো লাগে না? নাও চা খাও। আরিয়ান প্রসন্ন হয়ে হাসল। এগিয়ে দিবার হাত থেকে চা কাপ নিয়ে তাতে চুমুক দিয়ে বলল, তোর হাতের চা সত্যি সেরা হয়। আরিয়ান দিবার হাতের চা অনেক পছন্দ করে। দিবাকে নুরা, রিমির মতোই ছোট বোনের মতো অনেক আদর করে। আরিয়ানকে চা দিয়ে দিবা মুচকি হেসে বেরিয়ে গেল রুম থেকে। ছুটির দিনে অর্থাৎ শুক্রবার রিমি, নুরা আর দিবা প্রতিদিন ভোরে ছাদে বসে গল্প করে আর স্নিগ্ধ সকাল উপভোগ করে। আজকেও ছাদের এক পাশে উঁচু করে ইট দিয়ে বাঁধানো বেঞ্চে বসে আছে 3 জন। সাথে আছে দিবার বানানো চা। ওরা 3 জন সম্বয়। দিবা পরিবারের সাথে যখন আগ্রাবাদ থাকত তখন নুরা রিমির সাথে তার পরিচয় হয়। সেই থেকে এখন পর্যন্ত তারা 3 জন খুব ভালো বন্ধু। ভাইয়ার নতুন গানটা সেই মার্কেট পাইছে রে। আমার তো অনেক ভাল্লাগে গানটা, উল্লাসিত কণ্ঠে বলে উঠল নুরা। রিমি চায়ের কাপে চুমুক দিয়ে বলল, হুম, সুন্দর ছিল গানটা। দিবা গানটা শুনেনি, তাই সরল মনে প্রশ্ন করে বসল, কি গান? বিস্মিত চোখে তাকালো নুরা রিমি। ওদের এমন চাহনিতে দিবা কিছুটা হকচকিয়ে যায়। নুরা অবাক হয়ে বলল, তুই শুনিস নি? দিবা ঘাড় নাড়িয়ে না সম্মতি জানালো। রিমি দিবার বাহুতে হালকা থাপ্পড় দিয়ে বলল, কোন গ্রহে থাকিস তুই? রিলিজ হওয়ার 7 দিনেই ফেসবুক ইউটিউব কাঁপাচ্ছে গানটা। ওয়েট শোনাচ্ছি। মোবাইল বের করে আষাঢ়ে শ্রাবণের বর্ষণ, আবরার জুহায়ের গানটা প্লে করে রিমি মনোযোগ দিয়ে শুনতে লাগলো। তারা 3 জন উপভোগ করল প্রতিটা লাইন। মিউজিক স্টুডিওতে বসে আছে আবরার, গায়ে নরমাল ব্ল্যাক হুডি, চোখে মুখে তার প্রাপ্তির হাসি। প্রতিবারের মতো এবারও বেশ দক্ষতার সাথে গান রেকর্ড করেছে সে। সামনে বসে থাকা ডিরেক্টর আজিজ অতিমাত্রায় খুশিতে তাকে হাত তালিয়ে দিয়ে শাবাশ দিচ্ছে বারংবার। নিজেকে প্রশংসামুখর হতে দেখে বাঁকা হাসল আবরার। যদিও এই লোকের সাথে কাজ করতে একদম ইচ্ছে নেই তার, কারণ বরাবরই একটু বেশি আদিক্ষেতা করে। বাহে আবরার, বাহ! তোমার গানের গলা সত্যি প্রশংসাযোগ্য, বরাবরই ফাটিয়ে দিয়েছ। এই রেকর্ডটাই ফাইনাল, উল্লাসিত হয়ে বলে উঠল ডিরেক্টর আজিজ। প্রত্যুত্তরে আবরার নির্বে হাসল কেবল। ডিরেক্টর গানটা আবার প্লে করে শুনতে লাগল। রেকর্ড শেষে ডিরেক্টকে বিদায় দিয়ে অব্রকে নিয়ে স্টুডিও থেকে বেরিয়ে আসলো আবরার। বাহিরে আসার আগেই মাথায় হুডি উঠিয়ে চোখে কালো সানগ্লাস, মুখে কালো মাস্ক পরে নিল। গাড়ির কাছাকাছি এসে আশেপাশে তাকালো সে। তারপর অব্রের উদ্দেশ্যে বলে উঠল, অব্র, তুমি চলে যাও, আমি একটু মর্নিং ওয়ার্ক করব। অব্র দাঁড়িয়ে পড়ল। এবির এমন কথায় অবাক হল কিছুটা।
এই অবস্থায় বাহিরের কেউ দেখে ফেললে পরিস্থিতি হাতের বাহিরে চলে যাবে। সামলানো কষ্টসাধ্য হয়ে পড়বে তার জন্য। তাই অস্থির কণ্ঠে বলে উঠল, কিন্তু স্যার, আপনাকে কেউ দেখে ফেললে সমস্যা হবে। গার্ড বেশি নেই এখানে, সবাইকে সামলানো পসিবল হবে না। ফিকার নট ব্রাদার, মাস্ক পরে রেখেছি, কেউ চিনতে পারবে না। সারাদিন নিজেকে আড়াল রাখতে রাখতে বিরক্ত হয়ে গেছি। এখন একটু খোলা আকাশের নিচে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করব। তুমি যাও, আমি পরে ইনফর্ম করে দিব তোমাকে। চোখ বন্ধ করে দুই হাত দুই দিকে মেলে আড়মোড় ভেঙে আবরার। আজকের স্নিগ্ধ সকালটা উপভোগ্য, কিছুতেই মিস দেওয়া যাবে না। মনের খুশিতে মৃদু হাসল আবরার। অব্র চুপচাপ সম্মতি দিল, তারপর নির্বে গাড়িতে উঠে চলে গেল। আবরার আশেপাশে আরও একবার সতর্কমূলক দৃষ্টি বুলিয়ে দেখে নিল। তারপর দুই হাত পকেটে গুজে শীষ বাজাতে বাজাতে রাস্তার এক পাশ দিয়ে হাঁটা শুরু করল। মনে মনে গুন গুন করে গান গাইছে সে। আজকে মন বেশ ফুরফুরে, কারণটা জানা নেই তার। রাস্তার পাশ ধরে অনেকেই ব্যস্ত পায়ে চলছে। পিচ ঢালা রাস্তায় অল্পসংখ্যক গাড়ি তুমুল বেগে চলছে। আবরার আশেপাশে দেখতে দেখতে সামনে এগিয়ে যাচ্ছে। হঠাৎই তার দৃষ্টি গেল রাস্তার অপর পাশে। তৎক্ষণাৎ দাঁড়িয়ে পড়ল সে। কৌতূহলবশত তাকিয়ে রইল সেদিকে। দেখল একটা যুবকের বাহু ধরে দাঁড়িয়ে আছে এক যুবতী। মেয়েটির হাতে কয়েকটা গোলাপ ফুল। ছেলেটির সঙ্গে হেসে হেসে কথা বলছে। মেয়েটি অনেক খুশি, সেটা তার চোখমুখ দেখেই বোঝা যাচ্ছে। আবার ঠিক তাদের পাশে দুইজন বৃদ্ধ ও বৃদ্ধা। বৃদ্ধা তার স্ত্রীর হাত ধরে সযত্নে সিএনজিতে উঠতে সাহায্য করছে। মৃদু হাসল আবরার। মুগ্ধ হল সে। একজনের পথচলা শুরু তো অপরজনের শেষ অবধি চলা। তাহসানের একটা গানের লাইন মনে পড়ল তার। আমার বেঁচে থাকার প্রার্থনাতে বিদ্ধ হতে চাই তোমার সাথে। তখনই মনে পড়ল তারও তো একটা বউ আছে, বৈধভাবে বিয়ে হয়েছে তার, হালাল সম্পর্ক। সেই মেয়েও কি তার হাত ধরে বিদ্ধ হবে? সারা জীবন পাশে থেকে ভালোবাসবে? নাকি অন্যান্য নারীদের মতো লোভী হবে, টাকার লোভে পড়ে অন্যের হাত ধরে চলে যাবে? মুহূর্তেই বিরক্তি চলে আসলো তার মাঝে। রাগ উঠল তার। নারীদের প্রতারক মনে হয় তার কাছে। অবশ্য এমন মনে করার অনেক কারণও আছে। তারই কাছের বন্ধুর লাইফের লাভ স্টোরি অনেক করুণ। তাছাড়া বিভিন্ন তারকা, গায়ক, চিত্রনায়ক, শিল্পী কারোর বিবাহিত সম্পর্ক দীর্ঘক্ষণ ছিল না। কোনো এক পর্যায়ে এসে বিচ্ছেদ হয়েছেই, যার ধরন তার মাঝে এই ধারণা তৈরি হয়েছে। তাই এইসব প্রেম ভালোবাসার আধিক্যতায় নিজেকে জড়াতে চায় না সে। ফালতু চিন্তা মাথা থেকে ঝেড়ে হাঁটতে লাগল আবার। আপাতত সকালটা উপভোগ করা দরকার। আগ্রাবাদ মহিলা কলেজ চট্টগ্রামের ডবলমুরিং থানার অন্তর্গত একটি বেসরকারি প্রতিষ্ঠান। সুবিশাল জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে এই প্রতিষ্ঠানটি। দিবা, নুরা, রিমি এই কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। সকালে কলেজের ইউনিফর্ম পরে তৈরি হয়ে নিল তিনজন। নাস্তা করার জন্য টেবিলে গিয়ে দেখল সবাই উপস্থিত প্রায়। রোশান আর হোসেনের অফিস আছে বলে তারা দুইজন 7টায় নাস্তা করে 8টায় বের হয়ে চলে যায়। পরে বাড়ির ছোটরা বসে নাস্তা করে। এখন নিশিতা, আয়শা, রোহানা আর কমলা মিলে টেবিলে নাস্তা সাজাচ্ছে আর সবাইকে বেড়ে খাওয়াচ্ছে। সব টেবিলে গুছিয়ে দেওয়ার পর রান্নাঘরে চলে যায় তারা। দিবা, নুরা, রিমি পাশাপাশি চেয়ারে টেনে বসে পড়ল। আরিয়ান আর চোখে তাকালো তিনজনের দিকে। পরোটা মুখে দিয়ে বলে উঠল, কিরে, কলেজেই তো যাচ্ছিস, এত সাজার কি আছে? রিমি কপাল কুঁচকে আরিয়ানের উদ্দেশ্যে ভেঙচি কেটে উঠল। নুরা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তোমাদের মতো হাবলা সেজে যাবে কারা? আমরা সাজি বলে হিংসে হয়? সাজবে? প্রত্যুত্তরে আরিয়ান তাছাড়া ভাবে হাসল। তিরস্কার করে বলল, এত ঢং আমাদের নাই, আমরা এমনিতেই হ্যান্ডসাম, এত আটা ময়দা মাখা লাগে না। রিমি বলল, আসছে আমাদের হ্যান্ডসাম।